আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা কথা বলব দেশের বেড়ে চলা দারিদ্র্যের হার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক মতবিরোধ, নদী থেকে লাশ উদ্ধারের উদ্বেগজনক পরিসংখ্যান এবং অর্থনীতির কিছু ইতিবাচক সূচকের বিপরীতে ব্যাংকিং খাতের লেনদেন কমে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুরু করছি মানবজমিন পত্রিকার একটি ভীতিকর খবর দিয়ে, যার শিরোনাম সময়কালে ৩.৫ বছর। সময়কাল ৩.৫ বছর, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনায় ৭৫০ লাশ। পত্রিকাটি বলছে গত ৩.৫ বছরে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী থেকে নৌ ও থানা পুলিশ অন্তত ৭৫০টি মরদেহ উদ্ধার করেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এই ৭৫০টি মরদেহের মধ্যে ৫ শতাধিক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, কারণ তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বা কোনো দাবিদার পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলেছে, ঢাকা ও এর আশেপাশের এলাকা নিয়ে বয়ে চলা এই ৩টি নদী যেন মরদেহের গুম করার ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। অপরাধীরা ঢাকা বা তার আশেপাশের জেলাগুলোতে হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ এই নদীতে ফেলে দেয়। কেরানীগঞ্জের থানা পুলিশ জানিয়েছে যে প্রায় প্রতিদিনই ২ থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়। এবার খুলনার একটি খবর যা ছাপা হয়েছে দৈনিক সমকালে। এর শিরোনাম, এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লা। প্রায় ২ দশক আগে এরশাদ শিকদারের ফাঁসির পর খুলনার বড়বাজার এলাকায় যে স্বস্তি ফিরে এসেছিল তা এখন ম্লান হতে চলেছে। খবরে বলা হয়েছে, খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের দিকে দখল ও চাঁদাবাজির অভিযোগের তীর। এরশাদ শিকদারের নির্মাণ করা সাদমণি মার্কেট ২০০২ সালে প্রশাসন ভেঙে দিয়েছিল। ২৩ বছর পর সেই রেলওয়ে জমিতে আবার মার্কেট উঠছে। শুধু তাই নয়, এরশাদ শিকদারের আলোচিত নদী বন্দর, ঘাট, পুকুর ও ফাঁকা জমিও নতুন করে দখলে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও ফরিদ মোল্লা এইসব অভিযোগ অস্বীকার করে বলছেন, অন্যভাবে ১ টাকাও খাই না। আর রেলওয়ের কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে? দেয়নি। তাহলে আমি দখলবাজ হলাম কিভাবে? সব প্রতিপক্ষের ষড়যন্ত্র। তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে নেমেছে খুলনা মহানগর বিএনপি এবং স্থানীয় পুলিশের বিশেষ ক্ষমতা আইনের তার ১ মাসের আটকাদেশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দিয়েছে। এখন আসা যাক অর্থনৈতিক খবরে। বণিক বার্তার প্রধান শিরোনাম, জিডিপির প্রবৃদ্ধি আছে, অর্থনীতির আকারও বেড়েছে, তবে ব্যাংকের লেনদেন বাড়েনি। প্রতিবেদনটি বলছে, সরকারি হিসাবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৭%। একই সাথে দেশের অর্থনীতির আকার ও মাথা পিছু আয় বেড়েছে। রেমিটেন্স প্রবাহ প্রায় ২৭% এবং রপ্তানি খাতে প্রায় ৮% প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু অর্থনীতির এসব ভালো খবরের মাঝেও দেশের ব্যাংক খাতের অর্থের লেনদেন কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগের অর্থ বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরে ব্যাংকে অর্থের লেনদেন ০.২২% কমেছে, যা পরিমাণে ৯৩,৩৫৪ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকে লেনদেন কমে যাওয়ার অর্থ হলো হয় অর্থনীতি সংকুচিত হয়েছে অথবা দেশের আনুষ্ঠানিক অর্থনীতির আকার আরো বড় হয়েছে। এবার আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব ইউনূসের। কক্সবাজারে অনুষ্ঠিত এক সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানের জন্য ৭টি প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান এবং গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা দ্রুত নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্মভূমির সাথে তাদের নারীর সম্পর্ক ছিন্ন করা যায় না। এখন আর কেবল বক্তব্য সীমাবদ্ধ থাকা যাবে না, কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এখনই। শিক্ষাঙ্গনের খবরে ফেরানো যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে বেশ কয়েকটি পত্রিকা খবর চেপেছে। দৈনিক সংবাদের খবর অনুযায়ী ডাকসু নির্বাচন প্রচারণা শুরু হচ্ছে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে, যা চলবে রাত ১০টা পর্যন্ত। নির্বাচন কমিশন একটি কঠোর আচরণ বিধিও প্রণয়ন করেছে, যা লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও হতে পারে। অন্যদিকে দৈনিক ইত্তেফাকের শিরোনাম বলছে, ২১ জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্র দলের। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ২১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ছাত্রদল প্রচারণার সময় তাদের উপর হামলার আশঙ্কা করছেন। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন যে, প্রচারের সময় আমাদের উপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে। তিনি একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে একটি উদ্বেগজনক খবর করেছে প্রায় সব পত্রিকা। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দারিদ্র্য বেড়েছে, হার এখন ২৮%।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির গবেষণায় দেখা গেছে যে দেশে গত ৩ বছরে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে 2022 সালে সরকারি হিসাবে দারিদ্র্যের হার ছিল 18.7%, সেখানে 2025 সালের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28%। অর্থাৎ দেশের প্রতি 4 জনের একজন এখন দরিদ্র। শুধু তাই নয়, চরম দরিদ্রের হারও 2022 সালের 5.6% থেকে বেড়ে 2025 সালের 9.35% দাঁড়িয়েছে। সংস্থাটি বলছে দেশের আরও 18% পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সবশেষে আসি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম ফের উকি দিচ্ছে একতরফা। পত্রিকাটি বলছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি নির্বাচনের পক্ষে থাকলেও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি শর্ত জুড়ে দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে। এই পক্ষ বিপক্ষের রাজনীতি একটি কাঙ্ক্ষিত নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম বলছে তৃণমূলে ভোটের হাওয়া। অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলোও মাঠে নেমেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরা বেশ সক্রিয়। মনোনয়ন প্রত্যাশীরা ঘরোয়া বৈঠক, জনসভা, সামাজিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটের মাঠ সরগরম করে তুলেছেন। আজকের জন্য এইটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।